KTV Originals। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই SNU, কো-প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, স্বাগত জানাবো তোমাকে স্টেডিয়াম বুলেটিনে। আমরা আজকে ক্রিকেটের পাশাপাশি ম্যাচের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, ফুটবলের। তবে আমরা দেখলাম যে সোমবারে যে ম্যাচ এবং সেখানে ওভাল টেস্টে জয় দিয়ে ভারত ইংল্যান্ড সিরিজের পরিসমাপ্তি, একেবারে সোমবারে সেই টানটান 57 মিনিটের যেন থ্রিলার। এবার টেস্ট শেষে অনেকেই ইংল্যান্ডে রয়েছেন, অনেকেই ছুটি কাটাচ্ছেন এবং ভারতেও ফিরে এসেছেন। তবে অধিনায়ক শুভমান গিল, তিনি এই মুহূর্তে কোথায় রয়েছেন এবং কি করছেন তিনি, পরবর্তী তিনি কি করতে চলেছেন, এইসব নিয়ে জানবো জয়জ্যোতির থেকে। শুরুতে দেখো ভাস্বতী, প্রথমেই জানাই যে এই যে একটা ঐতিহাসিক টেস্ট সিরিজ গেল ভারত ইংল্যান্ডের মধ্যে, সেটার রেশ কিন্তু এখনও রয়েছে। যে যার মতো ক্রিকেটাররা আসছেন ভারতে এবং শুভমান গিলের দিকে অনেকেরই নজর, যে শুভমান গিল কী করছেন। তিনি ক্যাপ্টেন এই টিমের, এই টেস্ট টিমের, এবং অসাধারণ পারফরমেন্স ছিল তার ইংল্যান্ড সিরিজে। 754 রানের একটা দুর্ধর্ষ মানে তার সিরিজ গিয়েছে, মানে গোটা সিরিজ জুড়ে তার রান সংখ্যা 754, 20 রান দূরে ছিল জাস্ট সুনীল গাভাস্কারের থেকে। সেই 1971 সালে তিনি যে রেকর্ডটা করেছেন। তো এখন তিনি কি করছেন সেটার দিকে নজর প্রত্যেকের। এবং এটা বলে রাখি যে এই যে ভারত ইংল্যান্ড 5 ম্যাচের টেস্ট সিরিজ তিনি খেললেন, তারপরে কিন্তু তিনি টায়ার্ড হয়ে পড়েননি এবং তিনি পরিষ্কার বলেছেন তিনি ঘরোয়া ক্রিকেট খেলবেন। এবং ঘরোয়া ক্রিকেট মানে কোথায় তাকে দেখা যাবে? তাকে দেখা যাবে দলীপ ট্রফিতে। দলীপ ট্রফি শুরু হচ্ছে 28শে আগস্ট থেকে। 28শে আগস্ট ফার্স্ট ম্যাচ দলীপ ট্রফির, নর্থ জোন ভার্সেস ইস্ট জোন। নর্থ জোনের ক্যাপ্টেন হিসেবে শুভমান গিলকে দেখা যাবে এবং এটা বোধ হয় একটা বার্তাও। এর আগে আমরা দেখতাম যে অনেক স্বনামধন্য ভারতীয় ক্রিকেটাররা ইন্টারন্যাশনাল কমিটমেন্ট করে আসার পর তারপর কিন্তু ঘরোয়া ক্রিকেটে তাদেরকে খেলতে দেখা যায়নি এবং সেই জন্য BCCI কর্তাদের বিরাগ ভাজনও হন না বেশ কিছু ক্রিকেটার, তাদেরকে শাস্তিও দেওয়া হয় পরোক্ষভাবে। তবে এবার শুভমান গিল, যিনি ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন ছিলেন এই ইংল্যান্ড সিরিজে, যিনি অসাধারণ ব্যাটিং করেছেন এবং একই সঙ্গে অ্যাডেড রেসপন্সিবিলিটি যেটা ছিল শুভমান গিলের, দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন, তারপরেও কিন্তু তিনি ঘরোয়া ক্রিকেট খেলবেন। এবং এটা স্পষ্টতই বার্তা অন্যান্য ক্রিকেটারদের যে আমি ভারত অধিনায়ক, আমি যদি এরকম একটা লম্বা সিরিজ খেলে এসে ডোমেস্টিক ক্রিকেট খেলতে পারি, তাহলে তোমরা কেন খেলবে না? এটা হয়তো বলছেন না, তবে সব কিছু তো বলতে হয় না। কিছু কিছু জিনিস না, মানে নিজের কাজ দিয়ে প্রমাণ করতে হয় এবং বার্তা দেওয়া যায়, সেটাই বোধহয় শুভমান গিল দিচ্ছেন। এবং জানিয়ে রাখি, নর্থ জোনের ক্যাপ্টেন্সি করবেন এই শুভমান গিল এবং এই দলীপ ট্রফিতে তাকে ক্যাপ্টেন্সি করতে দেখা যাবে। তাই কোনো বিশ্রাম নয়। আমরা জানি এরপরে এশিয়া কাপও রয়েছে, সেখানেও তিনি আসতে পারেন দলে এবং তাকে নিয়ে কিন্তু ভাবনা চিন্তা চলছে। এবং তিনি যে এই স্টেটমেন্টটা দিচ্ছেন, আমার কোথাও যেন মনে হচ্ছে এর পিছনেও গৌতম গম্ভীর রয়েছেন। কারণ গৌতম গম্ভীর বরাবর বলে এসছেন যে আমি চাই সবার আগে এই মানে যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে তারা যেন তাদের অফ টাইমে, যখন নাকি তাদের খেলা থাকে না, সেই সময় যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই যেন ডোমেস্টিক সার্কিটে তারা পারফর্ম করে। এবং সেটাই মানে বোধহয় গৌতম গম্ভীরেরও এর পেছনে হাত রয়েছে। এর নেপথ্যে গৌতম গম্ভীরও রয়েছেন যে শুভমান গিল তুমি খেলো নর্থ জোনের হয়ে, তুমি খেললে বাকিরাও সজাগ হবে। একদমই জয়জ্যোতি, তুমি যেমন বললে যে শুভমান গিল, তাকে নিয়ে তো আলাদাভাবে কিছু বলার নেই। আমরা দেখেছিলাম যে লিডসে হারের পর তাকে নিয়ে নানান সমালোচনা হয়েছিল, তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে ওভাল টেস্টে জয় এবং এখনো পর্যন্ত তার যে রেকর্ড, অর্থাৎ 5টা টেস্টে 754 রান করেছেন এবং অনেক কিংবদন্তিরাই কিন্তু তাকে নিয়ে এবার আশা রাখছেন। এবং তুমি যেমনটা বললে যে 28শে আগস্ট থেকে দলীপ ট্রফি শুরু হতে চলেছে, নর্থ জোনের তিনি ক্যাপ্টেন্সি করতে চলেছেন, এটা অবশ্যই দেখতে হয় এবং তিনি বার্তাও দিতে চলেছেন। আমরা শুভমানকে নিয়ে আলোচনা করছি, তবে যশস্বীকে নিয়েও কথা বলতে হয়। যশস্বী জয়সওয়ালকে নিয়ে সিরিজের নানা অংশে আমরা আলোচনা করেছি, তবে তাকে নিয়েও আলোচনা থাকছে। তবে সময় হয়ে গিয়েছে একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। যশস্বীকে নিয়ে আমরা কথা বলছিলাম। যদি তুমি এই সিরিজ যখন আমরা আলোচনা করি তখন তুমি বলেছিলে যে যশস্বী জয়সওয়াল তার আমরা দেখেছি যে ইংল্যান্ডের সাথে কোথাও গিয়ে একটা লাভ অ্যাফেয়ার্স রয়েছে এবং তার ব্যাটিং পারফরমেন্স নিয়েও আমরা আলোচনা করেছি। অনেকে বলেছেন যে তার ধারাবাহিকতা রাখা উচিত ব্যাটিং পারফরমেন্সে। তবে একটা বিষয় এই মুহূর্তে শোনা যাচ্ছে যে রঞ্জি ট্রফিতে তিনি মুম্বাইয়ের হয়েই খেলবেন, কারণ এর আগে শোনা যাচ্ছিল যে তিনি গোয়ায় চলে যাবেন, গোয়ার হয়ে খেলবেন। তবে এই যে তার সিদ্ধান্ত বদল, এর নেপথ্যে কি কারণ? দেখো, যশস্বী জয়সওয়ালের খবরটা যেদিন প্রথম আসে যে গোয়ায় তিনি যাচ্ছেন, এই স্টেডিয়াম বুলেটিনের এই স্টুডিওতে বসেই বলেছিলাম যে এটা কিন্তু একদম চরম ভুল সিদ্ধান্ত নিতে চলেছেন যশস্বী জয়সওয়াল। এবং তারপর কোথাও গিয়ে একজন দাদার প্রয়োজন হয়, মানে এখনকার দিনে তো দাদারা সেই ধমকটা দেয় না। এই ক্ষেত্রে যশস্বী জয়সওয়ালের ক্ষেত্রে কিন্তু মানে একজন দাদা উঠে দাঁড়িয়েছেন এবং পরিষ্কারভাবে ধমক দিয়েছেন যশস্বী জয়সওয়ালকে যে মুম্বাই তোমাকে চেনালো, যে মুম্বাইয়ের হয়ে তুমি ভারতীয় স্কোয়াডে সুযোগ পেলে, সেই মুম্বাই ছেড়ে এখন তুমি চলে যাচ্ছে গোয়াতে। আর মুম্বাইয়ের রঞ্জি ট্রফির যা রেপুটেশন, সেটা কি একই রেপুটেশন রয়েছে গোয়ার? এবং সেসব বোঝানোর পর সেটা কাজে দিয়েছে এবং তিনি ব্যাক করেছেন অলরেডি মুম্বাইতে এবং তাকে মুম্বাইয়ের হয়ে খেলতে দেখা যাবে। তাই এটাই মানে বলার বিষয় যে একটা গাইডেন্সের প্রয়োজন হয় যে কোনো ক্রিকেটার। আমরা জানি যশস্বী জয়সওয়াল দুর্ধর্ষ ক্রিকেটার এবং শেষ টেস্টেও আমরা দেখেছি যে 17 রান করেছেন, ভীষণ ট্যালেন্টেড ক্রিকেটার। তাই মুম্বাই স্কোয়াডে থাকলে তার মানে তিনি যে পরিমাণ লাইমলাইটটা পাবেন এবং যে বোলাররা তাকে নেটে বোলিং করবেন, সেটার সঙ্গে তুলনা করতে গেলে মানে গোয়ার টিমের মানে দুটো কিন্তু হেল অ্যান্ড হেভেন। তাই এই জিনিসটাই রোহিত শর্মা বুঝিয়েছেন। রোহিত শর্মা মানে রাগও পোষণ করেছেন যে তুমি কেন এই সিদ্ধান্তটা নিচ্ছ, এবং তারপরে যখন বুঝিয়েছেন তিনি কিন্তু সিদ্ধান্তটা উইথড্র করে নিয়েছেন এবং যশস্বী জয়সওয়ালকে ডোমেস্টিক সার্কিটে মুম্বাইয়ের জার্সিতেই দেখা যাবে। আর এই ক্রিকেটারকে মানে সেভ করে রাখুন, আগামী দিনের কিন্তু মহা তারকা হতে চলেছেন এই যশস্বী জয়সওয়াল। কারণ এই ক্রিকেটার এই ঘরের মাঠেও ইংল্যান্ডের বিরুদ্ধে 712 রান করেছেন। এবারেও গিয়ে তুমি দেখো যে প্রথম টেস্টে 17 রান, দ্বিতীয় টেস্টেও 17 রান, তারপরে মাঝে একটি 80-র উপরে রান। হ্যাঁ, হয়তো ধারাবাহিকতা একটা সমস্যা রয়েছে ঠিকই, তবে বয়স কম, নতুন ক্রিকেটার এবং সামনে অনেক অপরচুনিটিস আশা করব তিনি সবগুলো এনক্যাশ করতে পারবেন। একদমই। যশস্বীকে নিয়ে তো বললেই, তবে এবার আসি গৌতম গম্ভীরের কথায়। গৌতম গম্ভীরকে নিয়ে নানান কথা হয়েছে। আমরা দেখেছিলাম যে তার কোচিংয়ে, তার টেস্ট ক্রিকেটে ভারতের সাফল্য আসছে না। এর আগে আমরা দেখেছিলাম যে বর্ডার গাভাস্কার ট্রফি হাতছাড়া 10 বছর পর, ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হার, তারপর তাকে নানান সমালোচনার মুখে পড়তে হয়েছে। কিন্তু এই সিরিজ না জিতলেও ড্র করেছে ভারত, সম্মান বাঁচিয়েছে বিদেশের মাটিতে। সেক্ষেত্রে গৌতম গম্ভীরকে নিয়ে এবার কি বলছে? দেখো, এর আগে ভারত নিউজিল্যান্ড যে সিরিজ হয় ভারতের মাটিতে, সেটা একদম মানে বাজেভাবে হারতে হয় ভারতকে। এবং তারপরে আমরা বিজিটিতেও দেখি যে একটা টেস্ট ম্যাচ অবশ্যই জেতে ভারত, তারপরে এগুলো হারতে হয়। এবং এই দুটো সিরিজে সব কিছু কিন্তু গৌতম গম্ভীরের কন্ট্রোলে ছিল না এবং তিনি যেটা চাইছিলেন সেটা পাচ্ছিলেন না। এই সিরিজে, ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজে তিনি যা যা চেয়েছেন সব পেয়েছেন। তাই যদি ভারত খারাপ পারফরমেন্স করতো তাহলে তার দিকেই দায়টা যেত, এবং যদি ভালো পারফরমেন্স করে ভারতীয় দল সেক্ষেত্রে ক্রেডিটটা অবশ্যই প্রাপ্য গৌতম গম্ভীরের। এটা শুধু আমার কথা নয়, এটা কিন্তু বলছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিকও। এবং আমরা দেখেছি যে এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মানে ভারত যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে এবং ভারত চ্যাম্পিয়ন হয়েছে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটাও কিন্তু গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে। মানে সাদা বলের ক্রিকেটে গৌতম গম্ভীরের কোচিং নিয়ে কোনো প্রশ্ন থাকতেই পারে না। তিনি দুর্ধর্ষ প্লেয়ারও ছিলেন সাদা বলের ক্রিকেটে, সেটা টি-20 হোক বা ওডিআই হোক। আমরা জানি যে দুটোই, মানে টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল সেখানেও তিনি হাই স্কোরার ছিলেন, এবং 2011 50 ওভার ওয়ার্ল্ড কাপ ফাইনাল সেখানেও তিনি হাই স্কোরার ছিলেন, 97 রান করেছিলেন। তাই তার এক্সপিরিয়েন্স যথেষ্ট। তবে লাল বলের ক্রিকেটটা নিয়ে কিন্তু অনেকেরই মানে ভ্রু কুঁচকেছেন। তবে বোধহয় একটু সময় দেওয়ার প্রয়োজন, কারণ সবে তিনি কন্ট্রোলে নিয়েছেন এই টিমটাকে। এবং গৌতম গম্ভীর কিন্তু সাকসেসফুল বলতেই হবে। তার বেশ কিছু ট্যাকটিক্যাল মুভ নিয়ে আমরাও কথা বলেছি। ওয়াশিংটন সুন্দর কেন, ওয়াশিংটন সুন্দর কিন্তু প্রুভ করেছেন এবং যে আস্থাটা রেখেছেন এক্ষেত্রে ওয়াশিংটন সুন্দরের প্রতি
গৌতম গম্ভীর সেটাই কিন্তু তিনি সেই এক্সপেকটেশনে অবশ্যই তিনি কিন্তু তার সুন্দর রেসপন্স আমরা দেখেছি। তাই এটাই বলা যে এটা শুরু হয়েছে এবং টেস্ট রেকর্ড এখন যদি ওভারঅল দেখি তাহলে হয়তো খুব একটা ভালো নয় কোচ হিসেবে গৌতম গম্ভীরের। তবে ইংল্যান্ড সিরিজটা একটা ঐতিহাসিক সিরিজ গেল এবং যেভাবে ভারত কামব্যাক করেছে এবং 2-2 এই মানে রুদ্ধশ্বাস সিরিজের পর বোধহয় একটু ব্রিদিং স্পেসও দেওয়া উচিত কোচ গৌতম গম্ভীরকে। একদমই, অর্থাৎ তুমি যেমনটা বললে যে এই সিরিজটা জয়ের পর কিছুটা হলেও গৌতম গম্ভীর তিনি এই যে দীর্ঘদিন ধরে তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল, দীর্ঘদিন ধরে একটা অনিশ্চয়তা ছিল, এটা কোথাও গিয়ে কাটলো। গৌতম গম্ভীরের কথা যখন হচ্ছে আমরা দেখেছিলাম যে ওভালের পিচ কিউরেটরের সঙ্গে তার একটা বাদানুবাদ হয়েছিল এবং তা নিয়ে অনেকে অনেক কিছু বলেছেন যে তিনি এভাবে কথা বলেছেন, যদিও তার পাশে কিন্তু শুভমান গিল ছিলেন সেই সময়। তবে পিচ কিউরেটরের সঙ্গে তার যে বাদানুবাদ এটা কি ওভালেই শেষ হয়ে গেছে নাকি তোমার মনে হয় এটা পরবর্তীতে আরো বড় কিছু হতে পারে? দেখো ভাস্বতী, লি ফর্টিস নিয়ে একটা কথাই বলবো। লি ফর্টিসের কথা বলতে গেলে বলতে হয় যে এর রেস কিন্তু এখনো রয়ে গেছে, হয়তো আর এগোবে না বিষয়টা খুব বেশি দূর। তবে লি ফর্টিস নিজে কিন্তু বক্তব্য রেখেছেন, তিনি পরিষ্কার বলছেন যে তাকে খলনায়ক করা হয়েছে এবং সেদিন আমরা দেখি যে শীতাংশু কোটাক আসেন প্রেস কনফারেন্সে এবং তিনি পরিষ্কার বলেন যে কি হয়েছে ঘটনাটা। গৌতম গম্ভীর খালি একটা কথাই বলেছেন এক্ষেত্রে লি ফর্টিসকে, যে তুমি মানে তোমার পরিচয় হচ্ছে তুমি মাঠকর্মী, এর বেশি কিছু নয়। তার বলার কারণ রয়েছে, সাধারণত গৌতম গম্ভীর এইভাবে কথা বলেন না পিচ ক্রিকেটারদের সঙ্গে। তার বলার একটাই কারণ যে সেখানে লি ফর্টিস ভারতীয় কোচিং স্টাফকে বলে দিচ্ছেন যে এই গণ্ডির মানে বাইরে তোমরা যাবে না। যেখানে ইংল্যান্ড ক্রিকেটাররা যখন যাচ্ছিলেন তখন কিন্তু এরকম বাধা নিষেধ ছিল না, ইন্ডিয়ান কোচিং স্টাফরা যখন যাচ্ছেন তখন সেই বাধা নিষেধটা তিনি দিচ্ছিলেন এবং সেই জন্যই কিন্তু খেপে গিয়েছিলেন গৌতম গম্ভীর এবং তিনি স্পষ্টত ভাষায় একদম স্ট্রেট ব্যাটে তাকে এক হাত নেন এবং পরিষ্কার বলেন যে কি করতে হবে সেটা আমরা জানি, তোমার কোনো রাইট নেই আমাদেরকে বলার। এবং আঙুল উঁচিয়ে কিন্তু বলেছেন গৌতম গম্ভীর, সেটা আমরা দেখেছি এবং সেটা মানে যে সব ঘটনা আমরা দেখেছি সেটার বক্তব্য রেখেছেন লি ফর্টিস। তিনি একটা কথাই বলছেন যে আমাকে খলনায়ক বানানো হয়েছে। যাই হোক, তিনি এটাও মানে যুক্ত করছেন যে দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে, আইপিএলের মতো পরিবেশ ছিল, আশা করছি আপনারা প্রত্যেকে উপভোগ করেছেন। একদমই, অবশ্যই অন্যান্য আপডেটের দিকে নজর রাখবো, অন্যান্য বিষয়ও জানাবো। তবে সময় হয়ে গিয়েছে আরও একটা বিরতির, ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, আর এবার যাকে নিয়ে কথা বলবো শ্রেয়াস আইয়ার। জয়জ্যোতি, আমরা দেখেছিলাম যে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে তাকে মিডল অর্ডারে কেন রাখা হয়নি তা নিয়ে অনেকেই অনেক মত প্রকাশ করেছেন। তিনি অনেক বিশেষজ্ঞরা তারাও বলেছেন যে মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ারের মতো একজনকে থাকা প্রয়োজন ছিল। তবে আইপিএলে শ্রেয়াস আইয়ার তিনি আমরা দেখেছি তার ভালো পারফরমেন্স ছিল। তবে এবার কি টেস্ট ফরম্যাট এবং টি20 ফরম্যাট এই দুটো ফরম্যাটেই তিনি খেলছেন? দেখো, শ্রেয়াস আইয়ার নিয়ে বিরাট জল্পনা চলছে এবং যখন নাকি ইংল্যান্ডের দিকে মানে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছিল ভারতীয় স্কোয়াড, সেই সময়ও এই শ্রেয়াস আইয়ারের প্রসঙ্গ আসে যে কেন নেই শ্রেয়াস আইয়ার। দল নির্বাচন যেদিন হয় সেদিনও আগারকারকে প্রশ্ন করা হয় যে কেন নেই শ্রেয়াস আইয়ার। তিনি তখন বলেন যে আপাতত কোনো জায়গা নেই শ্রেয়াস আইয়ারের। তবে এবার ইংল্যান্ড সিরিজ হওয়াতে বোধহয় এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে এই দলে অবশ্যই শ্রেয়াস আইয়ারের প্রয়োজন, কারণ মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ার কিন্তু অবশ্যই অক্সিজেন দেয় ভারতীয় দলকে। এবং তিনি তাকে নিয়ে যেটা সমস্যা ছিল যে ঘরোয়া ক্রিকেট তিনি খেলছেন না, সেভাবে অনেকে পছন্দ করছিলেন না। তিনি কিন্তু গত মৌসুমে ঘরোয়া ক্রিকেট খেলেছেন এবং যথেষ্ট ভালো রান করেছেন রঞ্জি ট্রফিতে। তাই এটাই বলার যে তাকে কামব্যাক করানো হচ্ছে এবং বিসিসিআই সূত্র সেটাই বলছে যে তিনি টেস্ট ক্রিকেট, যেটা নাকি ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকা হতে চলেছে এই মানে ভারতবর্ষের মাটিতেই, সেখানে শ্রেয়াস আইয়ার কামব্যাক করতে চলেছেন এবং সব ঠিকঠাক থাকলে এশিয়া কাপেও কিন্তু শ্রেয়াস আইয়ার কামব্যাক করতে চলেছেন। মানে টি20 স্কোয়াড এবং টেস্ট স্কোয়াডে শ্রেয়াস আইয়ারের নাম আপনারা দেখতে চলেছেন। আর ভুল থেকে মানুষ শেখে, শ্রেয়াস আইয়ারও ভুল থেকে শিখেছে। আশা করব নির্বাচক মণ্ডলী বিসিসিআই যারা নাকি সেদিন বলছিলেন যে এই দলে জায়গা নেই শ্রেয়াস আইয়ারের, তারা নিশ্চয়ই করুণ নায়ার বা অন্যান্য ভারতীয় ক্রিকেটারদের ইংল্যান্ডে পারফরমেন্স দেখার পর নিশ্চয়ই এটা বুঝেছেন যে শ্রেয়াস আইয়ারের অবশ্যই জায়গা দেওয়া উচিত ছিল এই ইংল্যান্ড সফরে, এবং যেটা হয়নি। তবে এরপর থেকে শ্রেয়াস আইয়ারের অবশ্যই জায়গা খুলছে টেস্ট স্কোয়াডে। একদমই, শ্রেয়াসকে নিয়ে তো আমরা কথা বললামই।
কারণ আইপিএল এর এখনো অনেক দেরি। তবে সিএসকে ফ্যানদের হয়তো মন খারাপ, কারণ ধোনি পরবর্তী আইপিএলে তিনি খেলবেন কিনা তা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। কারণ মহেন্দ্র সিং ধোনি মানেই সিএসকে মানেই মহেন্দ্র সিং ধোনি। কারণ বেশ কয়েকদিন আগেই তিনি বলেছেন যে সিএসকে ছাড়লেও তার সঙ্গে ধোনি কিন্তু তিনি নিজে বলেছেন একটি অনুষ্ঠানে সিএসকের সঙ্গে তিনি যোগাযোগ রাখবেন। সেক্ষেত্রে জয়জ্যোতি, এই নিয়ে কি আপডেট পাচ্ছ? ধোনি, মহেন্দ্র সিং ধোনি তিনি কি বলছেন? দেখো, মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে প্রেডিকশন করা যায় না, এবং তিনি পরিষ্কার একটা কথাই বলছেন যে এখনো অনেকটা সময় রয়েছে, আমি খেলবো কি খেলবো না সেটা ডিসাইড করার চেন্নাই জার্সিতে। তবে তিনি খেলুন বা না খেলুন, তিনি চেন্নাইয়ের সঙ্গে থাকবেন। সেটা আগামী 10-15 বছরে যদি আপনারা দেখেন মহেন্দ্র সিং ধোনিকে চেন্নাইয়ের জার্সিতে, তাহলে অবাক হওয়ার কিচ্ছু থাকবে না। হয়তো ব্যাট হাতে দেখবেন না, হয়তো গ্লোভস হাতে দেখবেন না মাঠে, ডাগ আউটে তো অবশ্যই দেখতে পারবেন এই মহেন্দ্র সিং ধোনিকে। তাই এটাই বলার যে চেন্নাইয়ের সঙ্গে সংযোগ অটুট ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের। তাই এবারও চেন্নাই জার্সিতে তো ওনাকে দেখা যাবেই, অবশ্যই তিনি খেলবেন, এবং যে জায়গাটা তৈরি করা সেটা নিশ্চয়ই তৈরি করে দেবেন। তার রিপ্লেসমেন্ট কে আসবে তার জায়গায়? এত বড় নাম, এত বড় ব্র্যান্ড মহেন্দ্র সিং ধোনি, তার জায়গায় কে আসবে? শোনা যাচ্ছে যে সঞ্জু স্যামসনকে পাখির চোখ করছে এক্ষেত্রে চেন্নাই সুপার কিংস। সঞ্জু স্যামসন কি ছেড়ে দিচ্ছেন রাজস্থান রয়্যালস? এখনও ধোঁয়াশা রয়েছে, দেখা যাক কি হয়। তবে মহেন্দ্র সিং ধোনি অবশ্যই সাংঘাতিকভাবে কিন্তু থাকছেন চেন্নাই সুপার কিংসে। একদমই ধোনির কথা যেমনটা তুমি বলছিলে, এবং 2008 থেকে যখন আইপিএল শুরু হয় তখন সিএসকে এই ধোনির ক্যাপ্টেন্সিতেই কিন্তু 5 বারের চ্যাম্পিয়ন হয় আইপিএলে। অবশ্যই তিনি খেলবেন কিনা তা তো সময়ের অপেক্ষা। এবার একটু আইএসএল এর খবরে আসে। আইএসএল এর আজ গুরুত্বপূর্ণ বৈঠক ছিল কয়েকটি ক্লাবের সঙ্গে, এবং ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে তিনি ছিলেন বৈঠকে। কি বিষয় বৈঠকে উঠে এসেছে জয়জ্যোতি? দেখো, আমি বলার থেকে যে এই খবরটায় ট্র্যাক রেখেছেন আমাদের সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট সঙ্গীতা দে, তার কাছে চলে যাব। কারণ আজকে নয়াদিল্লির দিকে অবশ্যই চোখ ছিল প্রত্যেকের, এবং অবশ্যই সেই দিকে নজর রাখবো আমরা। সঙ্গীতা দি, শুনতে পাচ্ছ আজকের বৈঠকে যেখানে ক্লাবগুলো ছিল, একই সঙ্গে কল্যাণ চৌবে ছিলেন না, এবং এফএসডিএল এর সদস্যরাও ছিলেন, কি কোনো রফাসূত্র কি আদৌ উঠে আসলো? দেখো জয়, আজকে দিল্লিতে ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে আইএসএল খেলা ক্লাবগুলোর যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকটা বলা যেতে পারে নিষ্ফলা। কারণ যে কারণে আজকের এই বৈঠক, যে আগামী দিনে আইএসএল এর ভবিষ্যৎ কি হতে চলেছে বা আদৌ আইএসএল হবে কিনা, সেই নিয়ে আইএসএল এর ক্লাবগুলোর সঙ্গে আজকে আলোচনায় বসেছিলেন কল্যাণ চৌবে, সেই ক্লাবের সিইওদের সঙ্গে। কিন্তু আলোচনায় এটা একবারও বেরিয়ে এলো না যে ঠিক কবে থেকে তারা আইএসএল শুরু করতে পারবেন। বরং কল্যাণ চৌবে বলেছেন যে আইএসএল এবং সুপার কাপ দুটোই হবে, এবং আইএসএল এর আগে তিনি নাকি সুপার কাপটা করতে চাইছেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে বেশ কয়েকটা ক্লাব তাদের যাবতীয় কাজকর্ম বন্ধ করে দিয়েছে, যেমন চেন্নাই এনএফসি, বেঙ্গালুরু সুনীল ছেত্রীদের দল, ওড়িশা এফসি, এরা তাদের কাজকর্ম বন্ধ করে দিয়েছে। এবং বাকি যে ক্লাবগুলো রয়েছে তারাও খুব দ্বন্দ্বে রয়েছে যে কিভাবে তারা দল গঠন করবে, তারা কিভাবে প্রি সিজন ট্রেনিং করবে। আইএসএল যদি আদৌ হয় তাহলে আজকের আলোচনায় যেমন তারা ক্লাবের সিইওরা যারা উপস্থিত ছিলেন তারা বলেছেন যে অন্তত তাদের 6 থেকে 8 সপ্তাহ সময় লাগবে একটা প্রি সিজন ট্রেনিং এর জন্য, না হলে সেই দলটাকে নামানো যাবে না। এবং 31শে আগস্ট প্রথম ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে দল গঠনই বা কি করে হবে? এটার কিন্তু কোনো রূপরেখা ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে তিনি নিজেও দিতে পারেননি। এবং যেহেতু ফেডারেশনের এই বর্তমান কমিটি কোনো সেন্ট্রাল চুক্তি করতে পারবে না, এটা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ফলে এফএসডিএল এর সঙ্গে 18ই ডিসেম্বরের পর নতুন করে চুক্তি তারা করতে পারবে না যতক্ষণ না নির্বাচন হচ্ছে। তো সেক্ষেত্রে আইএসএল এর ভবিষ্যৎ কিন্তু আজকের মিটিং এর পরেও সেই অন্ধকারেই রয়ে গেল, তার কারণ তার কোনো রাস্তা কল্যাণ চৌবে দেখাতে পারেননি বা পারলেন না। বরং ভারতীয় ফুটবল এবং সুপার কাপ এইসবের দিকে অনেক বেশি তিনি মনোনিবেশ করতে চান, এবং বলেছেন লিগ একটা হবে, সেটা আইএসএল হোক বা অন্য কিছু, কিন্তু কি হবে সেটা হয়তো তিনি নিজেও জানেন না, এবং যারা আজকের সভায় উপস্থিত ছিলেন বৈঠকে তারাও জানেন না। এবং ইস্টবেঙ্গল মোহনবাগানের তরফ থেকে তারা তো আগেই বলেছিল যে তারা সভায় যাবে না, কিন্তু ভার্চুয়ালি মোহনবাগান উপস্থিত ছিল।
কারণ যে কমিটির সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই, সেই কমিটির সঙ্গে আলোচনায় বসলে আজকের যে নির্যাসটা বৈঠকের শেষে বেরিয়ে এসছে সেটাই হতো, এবং সেই ধারণা থেকেই তারা বৈঠকে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, যদিও ভার্চুয়ালি ছিলেন। কারণ এটা তো সত্যি যে আইএসএল এর সামনেটা পুরো অন্ধকার, এবং ভারতীয় ফুটবল কি কোন পথে এগোবে, কোন গতিতে এগোবে সেটারও কোনো সঠিক ধ্যান ধারণা কারোর কাছে এই মুহূর্ত পর্যন্ত নেই। কিন্তু কল্যাণ চৌবে যে বলেছেন যে সুপার কাপটা আগে হবে, সেই সুপার কাপে খেলার জন্য ক্লাব কর্তারা রাজি হতে পারেন তখনই যখন আইএসএল নিয়ে তিনি একদম সঠিক কথা বলবেন যে হ্যাঁ আইএসএল হচ্ছে, তবেই তারা টিমটা করবেন। কিন্তু সেই আশ্বাস বাণীও ক্লাবের যেসব কর্তারা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন তাদেরকে কল্যাণ চৌবে দিতে পারেনি। 15টা যে দল আইএসএল এ খেলে তার মধ্যে 8টা দলই মোটামুটি তাদের কাজকর্ম ইতিমধ্যেই গুটিয়ে ফেলেছে, বন্ধ করে দিয়েছে। তো এখন আইএসএল এর ভবিষ্যৎ কি বা কোন দিকে এগোবে, এটা যতক্ষণ না সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে বা তাদের সিদ্ধান্ত জানাচ্ছে, ততক্ষণ কিন্তু আইএসএল এর ভবিষ্যৎ পরিষ্কার হবে না, এবং সেটা ফেডারেশনের যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদের কথাতেও স্পষ্ট। তারা কোনো আলোচনা করলেও তাদের সঙ্গে কোনো ফল বেরোবে না। যদিও কল্যাণ চৌবে বলেছেন যে আরো 10 দিন পর আবার একটা বৈঠক হবে। যদি এর মধ্যে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ জারি না হয়, তাহলে সেই আগামী 10 দিন পরেও যে বৈঠক হবে সেই বৈঠকের ফলও এই একই হবে বলে সকলের বিশ্বাস। কারণ যেহেতু এই কমিটির সিদ্ধান্ত নেওয়ার এই মুহূর্তে কোনো ক্ষমতা নেই। জয়জ্যোতি, আমরা শুনলাম জয়জ্যোতি সঙ্গীতা কি বললো, এবং অবশ্যই পরবর্তীতে এই লিগের ভবিষ্যৎ কোন দিকে যায় আমাদের সেদিকে নজর থাকবে। দিস ডে দ্যাট ইয়ার, যেটা প্রত্যেক দিন জিজ্ঞেস করি, এই বুলেটিনের শেষে কি থাকছে আজকে স্পেশাল? আজকে দিস ডে দ্যাট ইয়ারে একজনের জন্মদিন, তার নাম সবাই জানেন, মানে কলকাতাবাসীরা তো অবশ্যই জানেন, খুব ভালো মতন পরিচিত গ্রেগ চ্যাপেল। ক্রিকেটার হিসেবে না হলেও কোচ হিসেবে সবার কাছে পরিচিত। আমার খালি একটাই প্রশ্ন, যে বীরেন রায় রোডের লালবাড়ি থেকে কি আজকে কোনো শুভেচ্ছা বার্তা গিয়েছে গ্রেগ চ্যাপেলের মোবাইলে? আজকে জন্মদিন গ্রেগ চ্যাপেলের, শুভ জন্মদিন মিস্টার চ্যাপেলকে। ক্রিকেটার হিসেবে অনেক বড় মাপের ক্রিকেটার ছিলেন বলা বাহুল্য, তবে তার ম্যান ম্যানেজমেন্ট স্কিল নিয়ে কিন্তু প্রশ্ন শুধু ভারতীয় ক্রিকেটে নয়, অস্ট্রেলিয়ান ক্রিকেটেও প্রশ্ন উঠেছে। তবে আজকে সেগুলো মানে চুলচেরা বিশ্লেষণ করার দিন নয়, আজকে জন্মদিন, শুভ জন্মদিন মিস্টার চ্যাপেলকে। একদমই। এবং আজকে স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করতে হবে। জয়জ্যোতি, অনেক ধন্যবাদ তোমাকে। আজকের স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। আর আপনারাও কলকাতা টিভিতে রাত 11টায় দেখতে ভুলবেন না স্টেডিয়াম বুলেটিন। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3:07।